সালটা 1945। টোকিও শহরে আকাশে ধোঁয়ার কুয়াশা, একের পর এক বোমা পড়ছে। শহরটা যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। হাজার হাজার মানুষ রাস্তায় না খেয়ে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। জাপান তখন সবচাইতে ধ্বংসপ্রাপ্ত দেশ হিসেবে চিহ্নিত অলরেডি। অথচ মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে জাপান পৃথিবীর 1 নম্বর ইকোনমি হয়ে উঠল। কি করে সম্ভব সেটা? এই ভিডিওতেই তোমাকে সেগুলোই বলবো, সেই জাপানের 4টি সিক্রেটের কথা, যা আজও অনেক বড় লোক, অনেক বুদ্ধিমান ব্যক্তি তোমাকে গোপন রাখে। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার ইনকাম ও জীবন দুটোই বদলাতে বাধ্য। তো এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি, আমাদের সাধারণ মানুষের সঙ্গে জাপানি মানুষের পার্থক্যটা কোথায়। ধরা যাক একজন বাঙালি ব্যক্তিকে একটা কুড়ুল দেওয়া হলো এবং জাপানি ব্যক্তিকে একটা কুড়ুল দেওয়া হলো একটা গাছ কাটার জন্য। দুটো কুড়ুলই কিন্তু ভোঁতা। তো বাঙালি ব্যক্তিটা কি করলো, সেই ভোঁতা কুড়ুল দিয়ে সে গাছ কাটার চেষ্টা করতে শুরু করলো। কিন্তু জাপানি ব্যক্তিটা কি করলো, সেই ভোঁতা কুড়ুলটা একটা জায়গায় নিয়ে গিয়ে ঘষার চেষ্টা করলো এবং বেশ কিছুক্ষণ ধরে সেটা ঘষতে থাকলো। ঘষতে ঘষতে একটু ধার যেই হলো, তখন সেই গাছটার কাছে আসলো। এসে দেখে বাঙালি ব্যক্তিটা গাছটা তখনও কেটেই যাচ্ছে। যেহেতু কুড়ুলটা ভোঁতা ছিল, সেই কারণে বাঙালি বালকটি গাছটা খুব বেশি কাটতে পারেনি। ঠিক সেই সময় জাপানি বালকটি আবার জয়েন করে সেই কাজে এবং সেও গাছটা কাটতে শুরু করে। দেখা যায় সঙ্গে সঙ্গে কাজটা হয়েও যায়। তখন বাঙালি বালকটি অবাক যে সে এতক্ষণ ধরে চেষ্টা করছে, এত শক্তি লাগাচ্ছে, ক্লান্ত হয়ে গেল এতক্ষণ কাজ করে করে, অথচ মাঝখানে এসে সেই জাপানি বালকটি সেই গাছটা কেটে ফেললো। কি করে সম্ভব এটা? এটাই হচ্ছে জাপানিজ টেকনোলজি, এটাই হচ্ছে জাপানের সেই সিক্রেট বুদ্ধি। তোমাকে বুঝতে হবে যে শুধুমাত্র পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। পরিশ্রম করলে যদি সফল হওয়া যেত, তাহলে আমাদের দেশে গরিব মানুষ বলে কিছু থাকতো না পৃথিবীতে। পরিশ্রম সবাই করে। যে লোকটা মুঠের কাজ করছে সেও পরিশ্রম করে, যে লোকটা বড় বড় কোম্পানি চালাচ্ছে সেও পরিশ্রম করছে। পার্থক্য দুজনের মধ্যে এটাই যে তার পরিকল্পনা। যে লোকটা মাঠে কাজ করছে তার পরিকল্পনা নেই, তার পরিকল্পনার বাস্তবায়নের ক্ষমতাটা নেই, তার মানসিক বুদ্ধিটা কম, যার ফলে তার কৌশলের অভাবে এগুলো সে ওই কোম্পানির মালিকের সঙ্গে টক্কর দিতে পারছে না সে, যার ফলে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। তো আমাদের শুধু কঠোর পরিশ্রম করলেই আমরা বড় লোক কিন্তু হতে পারবো না। আমাদের বড় লোক হতে গেলে, পয়সা বেশি ইনকাম করতে গেলে আমাদের পরিশ্রম ছাড়াও পরিকল্পনা করতে হবে, নিজেকে কৌশল জানতে হবে, তার কষ্ট করতে হবে, তবেই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। তো চলুন আলোচনা করি সেই জাপানের 4টি গোপন সিক্রেটের কথা। প্রথম সিক্রেট বলবো কাইজেন, মানে প্রতিদিন 1% করে উন্নতি করা। ধরুন আপনি একটা কাজ করছেন, যে কাজে প্রতিদিন আপনার ইনকাম হচ্ছে 100 টাকা করে। আমরা সাধারণ মানুষ কি করি, যে আমার যেটা ইনকাম হচ্ছে খেয়ে দিয়ে বেশ চলে যাচ্ছে, আরামসে বিকেলবেলা হচ্ছে আড্ডা মারছি, ঘুরে বেড়াচ্ছি, ব্যাস। কিন্তু জাপানিরা সেটা করে না। তারা কি করে, ওই যে 100 টাকাটা আজকে ইনকাম হচ্ছে, তারা প্ল্যান করে যে আগামীকাল এটা থেকে 101 টাকা করবো আমি। 110 টাকা করার প্ল্যান কিন্তু তারা নেয় না। তারা 1% করে উন্নতি করার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে কাজের গতি, আয় এবং দক্ষতা সব যেন 1% করে তার বাড়ে। মানে ধরুন আপনি একটা কাজ করছেন, আপনি ভাবলেন যে 100 টাকা করছি, কালকে আমি 150 টাকা করে ফেলবো। 150 টাকা করতে গেলেন, দিয়ে হয়তো আপনার লস হয়ে গেল, বা 150 টাকা করে আপনি পরের দিন আর করলেন না। এই যে মাঝখানে যে গ্যাপটা দিলেন, আজকে 150 টাকা করে ফেললেন, কালকে আর কাজটা করলেন না, কেন? আপনার বেশি ইনকাম করে ফেলেছেন, ব্যাস আজকের দিনটা রিল্যাক্স। জাপানিরা কিন্তু এটা করে না, ওরা এটাকে রেগুলারিটি ধরে রাখে। যেরকম ধরুন টয়োটা কোম্পানির নাম আমরা অনেকেই শুনেছি, সারা বিশ্বে টয়োটা গাড়ি দেখা যায়। তো এই টয়োটা প্রতিদিন গড়ে 1 থেকে 3টি ছোট ছোট উন্নয়ন করে তাদের ফ্যাক্টরিতে আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। প্রথমে টয়োটা যখন বড় কোম্পানি ছিল না, তারা ছোট্ট একটা কোম্পানি ছিল। তারপর তারা স্ট্র্যাটেজি বদলাতে বদলাতে, নিজের পরিকল্পনা বদলাতে গিয়ে, নিজের দক্ষতা রেখে, সমস্ত স্টাফের সঙ্গে আলোচনা করে তারপর তার আজকে জায়গাটা এসেছে। তো শুধু এই ছোট ছোট পরিবর্তনগুলোর জন্যই আজকের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বড় কোম্পানি হচ্ছে টয়োটা। তো এইখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে তোমার জীবনে কি জিনিস প্রতিদিন 1% করে ভালো হচ্ছে, না হলে তোমার জীবন কোথায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্নটা একবার নিজেকে করো। দ্বিতীয়ত বলবো ইকিগাই। ইকিগাই হচ্ছে তুমি কেন বাঁচো আর কি করলে তুমি সফল হবে। এটা হচ্ছে ইকিগাইয়ের ফর্মুলা। ইকিগাইয়ের মূল সূত্রটাই হচ্ছে অর্থ, ভালোবাসা, দক্ষতা এবং সমাজ।
এই চারটি জিনিসের উপর ডিপেন্ড করে ইকিগাই ফর্মুলাটা তৈরি। ইকিগাইয়ের চারটি দিক আছে। প্রথম হচ্ছে তুমি কি ভালোবাসো, মানে তুমি যে কাজটা করছো সেই কাজটার প্রতি কতটা তোমার ভালোবাসা আছে, বা তোমার ড্রিমটা কি, তুমি কি করতে চাও। 2 নম্বর হচ্ছে তুমি কি করতে পারো, মানে ধরো আমি এই কাজটা করতে পারি বা তুমি ওই কাজটা করতে পারো, কিন্তু তুমি চাঁদে যেতে পারছো না বা তুমি একটা নতুন কিছু ডিসকভার করতে পারছো না, সেটা তোমার পক্ষে সম্ভব না, তুমি জানো না, তাহলে সেই দিকে ঝোঁকার দরকার নেই। তুমি আগে দেখো যে তুমি কোনটা করতে পারো, সেই দিকেই চেষ্টা করো। 3 নম্বর হচ্ছে মানুষ কি চায়, তোমাকে বুঝতে হবে যে তুমি যে কাজটা করছো তোমার সঙ্গে পারিপার্শ্বিকের সাপোর্ট দিচ্ছে, তারা তারা কি চাইছে যে কাজটা হোক। 4th হচ্ছে কোন কাজের জন্য মানুষ টাকা দেবে, তুমি যে কাজটা করছো সেই কাজের জন্য মানুষ কি তোমাকে পাশে দাঁড়াবে, অর্থ দিয়ে সাহায্য করবে, নাকি সেটা তোমাকে নিজেই নিজের মতো বহাল করে বেড়াতে হবে। এই চারটির মিল হলেই তুমি পাবে তোমার জীবনের আসল রাস্তা। ধরো তুমি ছবি আঁকতে ভালোবাসো, এবার ছবি আঁকলেই যে তোমার ছবি কিনবে তা তো নয়, তাহলে ছবি আঁকলে তোমাকে ছবি আঁকার প্রতি সেই চরম ভালোবাসাটা দিতে হবে, তোমার দক্ষতা দেখাতে হবে ছবিটার পিছনে। তুমি যদি সেটা ফোটাতে পারো তবেই সেই ছবিটা কেউ একজন কিনবে। যে তুমি একটা ফ্রিল্যান্স ইলাস্ট্রেশন বা আর্ট বেস ইউটিউব শুরু করতেই পারো, বা কোনো আর্ট ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি একজন ভালো ছবি আঁকো, তুমি তো মুদিখানা দোকানে গেলে সেই ভদ্রলোক বুঝবে না তোমার ছবির গুরুত্ব, তাহলে তোমাকে জায়গাটাও বুঝতে হবে যে তোমাকে কোথায় গেলে এটা তোমার ক্রেতা পাবে বা এর উপযুক্ত লোক পাবে যেটাকে ভালোবাসে, যারা এটা চায়। আরেকটা উদাহরণ দিই, জাপানি বালক যে শুধু কাগজ ভাঁজ করতো, যাকে বলা হয় অরিগামি, এখন সে বিশ্বের সবচেয়ে দামি একজন স্কুল শিক্ষক, আর্ট স্কুলে সে একজন বড় শিক্ষক সে এখন। তাহলে বুঝতে হবে সে কাগজ ভাঁজ করা জিনিসটাতে সে শিখেছিল, যে কিছু আর্ট তার মধ্যে একটা ছিল। কাগজ ভাঁজ করা মানে আমরা হেসে উড়িয়ে দিলাম তা কিন্তু নয়, সেটা একটা আর্ট। আমরা ইউটিউব বা ফেসবুক এই ধরনের অনেক কিছু দেখি, দেশলাই কাঠি দিয়ে আর্ট বানাচ্ছে, কেউ সুতো দিয়ে আর্ট বানাচ্ছে, আমরা ভাবি এগুলো ইজি, না এগুলো ইজি নয়। এগুলোর প্রতি ভালোবাসার দক্ষতা না থাকলে কিন্তু হবে না, এবং তোমাকে সেই উপযুক্ত জায়গায় সেগুলো দেখাতে হবে যেখানে তার প্রতি ইন্টারেস্ট আছে। অপাত্রে দান করলে কিন্তু হবে না, আমাদের জায়গা নিজেকে বুঝে নিতে হবে যে কোনটা এই জিনিসটার জন্য পারফেক্ট জায়গা। তাহলে প্রশ্ন করতে হবে তোমাকে নিজেকে যে তুমি কি শুধু চাকরি খুঁজছো নাকি নিজের ইকিগাই খুঁজছো, আগে নিজেকে প্রশ্নটা করো। 3 নম্বর বলবো মিনিমালিজম। মিনিমালিজম, জাপানিরা বিশ্বাস করে কম জিনিস মানেই কম ঝামেলা, অর্থাৎ কম খরচে বেশি সেভিংস করতে তারা পছন্দ করে। আমরা সাধারণ মানুষ কি করি, আমাদের প্রয়োজন ছাড়াই অনেক কিছু কিনে ফেলি। যেমন ধরুন ঘরের আসবাবপত্র আছে, আমার দরকার নেই সেগুলো, বা ঘরের জায়গা নেই, তবুও আমরা লোক দেখানোর জন্য জামাই ওটা কিনেছে আমার বন্ধু, তাহলে আমাকে এটা কিনতে হবে। আমার বাড়িতে 20টা শার্ট রয়েছে, তবুও কোনো অনুষ্ঠান আসলে আমাকে আবার শার্ট কিনতে হবে। আমার ঘরে লাইট রয়েছে, আমাকে একটা দামি লাইট কিনতে হবে। অথচ আমাদের ঘরে কি হয়, জামা থাকলেও পরার কিছু নেই, জুতো থাকলেও মানায় না, এইসব বলে আমরা সবকিছু কিনতে শুরু করি। আমরা ভাবি না যে আমাদের যেগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমাদের যে এক্সট্রা যে খরচা, বাড়তি খরচা, সেগুলো হয় না। মিনিমাইজ আমাদের এটাই শেখায়, যেটা দরকার সেটাতেই খরচ করো, বেফালতু খরচ করো না। ধরা যাক একজন জাপানি যুবক কেবল একটা ল্যাপটপ আর একটা ব্যাগ আর একটা ফোন নিয়ে জীবন কাটাচ্ছে, এবং সে অ্যামাজন এফবিএ তে ব্যবসা করে প্রতি মাসে 5 লাখ টাকা করে ইনকাম করে। তার কিন্তু খরচ নেই, তার মানসিক চাপও নেই, তার শুধু ফোকাস আছে যে তাকে জীবনে দাঁড়াতে হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, তুমি ইনকাম যতই করো, যদি খরচ নিয়ন্ত্রণে তোমার না থাকে তাহলে কখনোই তুমি কোটিপতি হতে পারবে না, কখনোই তুমি ধনী হতে পারবে না। 4th ফর্মুলা বলবো হো রেন সো। হো রেন সো মানে কি, হো হচ্ছে রিপোর্ট, রেন হচ্ছে ইনফর্ম, আর সো হচ্ছে কনসাল্ট, অর্থাৎ টিম ওয়ার্কিং ও নেটওয়ার্কিং কৌশল। দেখো যে কোনো কাজ করতে গেলে সবসময় একা করা যায় না, বড় কিছু কাজ। আজকে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বলো, বড় কোনো বিজনেস বলো, তুমি একা চাইলে করতে পারবে না, তোমাকে সাপোর্টিং টিম দরকার, এবং সেই টিমটাকে ভালোভাবে কাজ করানোর দায়িত্বটাও তোমাকে নিতে হবে। তবেই তুমি সেই কাজটা, সেই জায়গাটা থেকে কিছু ইনকাম করতে পারবে এবং বড় হয়ে দাঁড়াতে পারবে। এর মানেটা কি, এই জাপানি যে 3টি শব্দ, জাপানিরা যে সফল কোম্পানির হচ্ছে মূল স্তম্ভ, এই 3টি শব্দের মানেটা কি, তুমি যা করছো সেটা রিপোর্ট করো, মানে তুমি যে কাজটা করছো সেটা তোমার পরিপার্শ্বিকে যারা জড়িয়ে আছে তাদেরকে জানাও, সামনে কি আসছে অন্যদের জানাও। তুমি ধরো তোমার সঙ্গে যারা কাজ করছে
তুমি দেখছো যে এখানে এই কাজটা সমস্যা হচ্ছে বা এই কাজটা ভুল দিকে যাচ্ছে, তোমার লস হতে পারে, তাহলে তুমি সেই স্টাফগুলোকে জানাও যে এটা কি ভালো হচ্ছে না এটা ঠিক হচ্ছে, এবং যদি এটা ঠিক না হয় তাহলে এটাকে কি করলে ঠিক হবে। প্রয়োজনে তাদের সঙ্গে পরামর্শ নাও। যদি এগুলো করতে পারো তাহলেই কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে। এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি। হোন্ডা কোম্পানির নাম আমরা সারা বিশ্বে সবাই জানি। তো হোন্ডা কোম্পানির মালিক তার জীবনের যে সমস্ত স্টাফেরা তার সঙ্গে থাকে, তার একটা ইউনিক বুদ্ধি অ্যাপ্লাই করে থাকে, যেটার জন্য তিনি ফেমাস। তিনি কি করেছেন? তিনি করেছিলেন তার যে সমস্ত ছোট ছোট জায়গায় চাকরি করে তারা, তাদেরকে নিয়ে তিনি রীতিমতো বসতেন এবং আলোচনা করতেন। সে মেকানিক্যাল হোক, টেকনিক্যাল হোক, সবার সঙ্গে তিনি বসে আলোচনা করতেন, যার কারণে তাদের মাথা থেকে নতুন নতুন আইডিয়া বেরোতো। এই নতুন নতুন আইডিয়ার ফলে কি হতো? তার কোম্পানি গ্রোথ হচ্ছে। কোম্পানি গ্রোথ হওয়া মানে কি? তার মুনাফা আরো বাড়ছে, মানে নতুন নতুন ব্যবসা আসতে শুরু করছে। তাহলে এখানে বড় প্রশ্ন হচ্ছে, তুমি কি নিজের কথা কারোর সঙ্গে শেয়ার করো যে তোমার উপযুক্ত বা যার সঙ্গে তুমি জড়িয়ে কিছু ভাবছো প্ল্যানিং, নাকি তুমি একা একাই চলছো, ভাবছো যে কেউ তোমার ক্ষতি করে দেবে, কাউকে বললে তোমার লস হয়ে যাবে? তাহলে কিন্তু ভুল ভাবছো। একলা মানুষ ইনকাম করতে পারে, এটা মাথায় রাখবে, কিন্তু বড় কিছু বাজেটের কিছু, বড় কোম্পানির কিছু বা বড় লোক হওয়ার মতো স্ট্র্যাটেজি একটা মানুষ একা কখনোই করতে পারে না। তোমাকে জানতে হবে ধনী হতে চাইলে টিম, আইডিয়া এবং নেটওয়ার্ক, এই তিনটি জিনিস খুবই জরুরি। তো এই যে ভিডিওটা এতক্ষণ ধরে বললাম, তো এই যে চারটি জাপানি কৌশল, কাইজেন, ইকিগাই, মেকানিজম এবং হো রেন সো, এই যে চারটি কৌশল এতক্ষণ বললাম, তোমার জীবনে যদি সত্যি সত্যি কাজে লাগাও এই চারটি গোপন কৌশল, তাহলে পরিশ্রম করে করো যেটা তুমি আজ পাচ্ছ না, সেটা মাথা খাটিয়েই পেয়ে যাবে। মনে রেখো, আজকের জাপান একটা কৌশলের ফসল, একটা জাতির ধৈর্য, পরিকল্পনা আর নিয়মের ফল। আর তুমি যদি শিখে নাও এই চারটি নিয়ম এবং প্রতিদিন যদি এই নিয়মগুলো পালন করতে পারো, তাহলে তোমার জীবনের গতিপথও কিন্তু বদলাতে বাধ্য। যদি এই ভিডিওটা ভালো লাগে, অনুরোধ রইল একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন কৌশলটা এখনো পর্যন্ত আপনার জীবনের জন্য অ্যাপ্লাই করার ভাবনা চিন্তা করছেন। ধন্যবাদ।